এখন শুনবেন আজকের গল্প। মুকুটটা তুমি কোথায় রেখেছো? আমার শোবার ঘরের আলমারিতে। ভগবান করুক আজ রাত্রে যেন বাড়িতে চোর না আসে। আলমারির চাবি বন্ধ। চুরি করেছিস তুই নিজে। না, তুই কেবল চোর নোস, মিথ্যাবাদীও। বাবা, তুমি আমাকে যথেষ্ট গালাগালি দিয়েছো। কাল সকালেই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। এসব প্রশ্নের মানে হয় না। আমি নিজে দেখেছি মুকুট ছিল সুবিমলের হাতে। একটু অপেক্ষা করুন মহিমবাবু। অমলা দেবী, আপনি ননিবালাকে খিড়কির ফটক দিয়ে ফিরে আসতে দেখেছেন, তাই তো? হ্যাঁ, ফটকের বাইরে ছায়ার মতো একটা লোককেও দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে কে হতে পারে? এপাড়ার মুদির ছেলে, নাম কাঙালি চরণ, ননিবালাকে বিয়ে করতে চায়। সে বোধহয় ফটকের বাঁ পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ। তার একটা পা কাঠের, তাই তো? ফিরোজাগুলি দৃষ্টিকে আকর্ষণ করে না জয়ন্ত? যে স্বর্ণকারী মুকুটটি গড়েছে নিশ্চয়ই সে একজন উঁচু দরের শিল্পী। আচ্ছা মহিমবাবু, মুকুটের এই প্রান্তটা একটুখানি ভেঙে গেছে, আপনি আরো একটু ভেঙে ফেলতে পারেন। অমলা কি আত্মহত্যা করতে চায়? না মহিমবাবু, অমলা দেবী মোটেই আত্মহত্যা করবেন না। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক অ্যাডভেঞ্চার কাহিনী ফিরোজা মুকুট রহস্য। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। জয়ন্ত ও মানিক দুজনেই বন্ধু এবং দুজনেই অপেশাদার গোয়েন্দা। তারা দুজনেই রহস্য সমাধানে আগ্রহী এবং তারা বিভিন্ন জটিল ঘটনার কিনারা করতে পারদর্শী। তারা পুলিশকে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে সহায়তা করেন। তাদের কার্যকলাপ মূলত কলকাতা এবং তার আশেপাশে দেখা যায়। দুজনেই দেশপ্রেমিক, সাহসী এবং বুদ্ধিমান। একদিন জানলার কাছে দাঁড়িয়েছিল মানিক। কিছু একটা দেখে রাস্তার দিকে মুখ বাড়িয়ে জয়ন্তকে বলল, এই জয়ন্ত, দেখো পথ দিয়ে একটা পাগল যাচ্ছে। ওর আত্মীয় স্বজন কিরকম লোক জানি না বাবা, এমন মানুষকে কেউ একলা পথে বেরোতে দেয়? জয়ন্ত উঠে এসে পেছন থেকে মানিকের কাঁধের ওপর মুখ বাড়িয়ে দেখল। বর্ষাকাল, উপর উপরি কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির পর কাল থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো মেঘের চাদর মুড়ি দিয়ে আছে। হু হু করে কনকনে হাওয়া বইছে। রাজপথের উপরে পুরু কাদার প্রলেপ। দিনের বেলাতেই সন্ধ্যের ইঙ্গিত। যে কোনো মুহূর্তে আবার বৃষ্টির পালা শুরু হয়ে যেতে পারে। এই ভয়ে রাজপথ জনশূন্য। দেখা যাচ্ছে কেবল পাগলের মতো দেখতে একটি মাত্র মানুষকে। লোকটার বয়স হবে বোধহয় বছর 50। হোমরা চোমরা, লম্বা চওড়া চেহারা, সহজেই দৃষ্টি আকর্ষণ করে, সম্ভ্রম জাগায়। সাজ পোশাকও জমকালো, কিন্তু লোকটার চেহারার সঙ্গে তার চালচলন মোটেই খাপ খাচ্ছিল না। সে বেগে ছুটতে ছুটতে মাঝে মাঝে লাফিয়ে উঠছে, থেকে থেকে দুহাত ছুঁড়ছে আর মুখভঙ্গি করছে। ব্যাপার কি বলো দেখি? ও ঘন ঘন মুখ তুলে বাড়িগুলো নম্বর দেখছে কেন? আমার বিশ্বাস ও আমাদেরই বাড়ি খুঁজছে। আমাদের বাড়ি? হ্যাঁ, বোধহয় কোনো বিপদে পড়েছে, আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছে। ওই দেখো, যা ভেবেছি তাই। লোকটা মানিকের বাড়ির সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে খুব জোরে জোরে কড়া নাড়া দিতে লাগলো। বাড়ির বেয়ারা মধু দরজা খুলে বলল, কাকে চাইছেন? বলছি এটা কি জয়ন্ত মানিকের বাড়ি? হ্যাঁ। ওনারা আছেন? আছেন, আসুন। মধু যখন তাকে ওপরে নিয়ে এলো তখনও সে হাঁপাতে হাঁপাতে বিকৃত মুখভঙ্গি করতে লাগলো বটে, কিন্তু তার স্তম্ভিত চোখ দুটোর ভেতরে মর্মভেদী যাতনা ও নিরাশার ভাব দেখা গেল। মধু তাকে জয়ন্ত মানিকের কাছে নিয়ে এলো। তার এই অবস্থা দেখে মানিক বলল, নমস্কার। বলছি আমি বড় বিপদে পড়েছি। হঠাৎ করে চুপ করে গেল। খানিকক্ষণ সে কোনো কথাই বলতে পারল না। পাগলের মতো দু হাতে মাথার চুল ধরে টানাটানি করতে লাগলো। তারপর হঠাৎ দেওয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে এত জোরে মাথা ঠুকল যে জয়ন্ত মানিক দুজনেই তাড়াতাড়ি তাকে ধরে ঘরের মাঝখানে টেনে আনলো। জয়ন্ত তাকে একখানা ইজি চেয়ারের ওপর বসিয়ে নিজেও তার পাশে আসন গ্রহণ করল। তারপর শান্ত মিষ্ট স্বরে বলল, আপনি আমাদের কাছে নিজের বিপদের কথা বলতে এসেছেন,
তাই নয় কি? বেশ, আগে একটু বিশ্রাম করুন, তারপর আমরা আপনার কথা শুনব। লোকটা প্রথমে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো, তারপর নিজেকে কতকটা সামলে নিয়ে রুমাল বার করে কপাল মুছতে মুছতে বলল, বলছি আপনারা নিশ্চয়ই আমাকে পাগল মনে করছেন, তাই না? না না, একদমই না। বিপদে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না। আপনার বিপদটা কি সেটা তো শুনি। ভগবান জানেন আমার বিপদ কি ভয়ানক। বিনা মেঘে এমন বজ্রপাত কল্পনাতেও ভাবা যায় না। আমার মান সম্ভ্রম সব যেতে বসেছে, তার উপরে সংসারেও দারুণ দুর্ঘটনা উপস্থিত। ঘরে বাইরে আচমকা দুর্ভাগ্যের আক্রমণে আমি যে সত্যি সত্যি পাগল হয়ে যাইনি, এটাই হচ্ছে আশ্চর্য। কেবল আমি নই মশাই, আমার দুর্ভাগ্যের অংশগ্রহণ করতে হবে আরো একজন দেশ বিখ্যাত ব্যক্তিকেও। আপনার মনের কথা ধীরে সুস্থে আপনি খুলে বলুন, দেখি আপনার কোনো উপায় করতে পারি কিনা। আমার নাম মহিমচন্দ্র রায়চৌধুরী। মহাজনী ব্যবসায় আমার কিছু নামডাক আছে। এই নাম দেশের কে না জানে। বিখ্যাত তার ব্যাংক, দেশ বিদেশে তার শাখা। তার চেয়ে বড় প্রাইভেট ব্যাংক এদেশে আর একটাও নেই। আপনার মতো ধনকুবের এমন কি বিপদে পড়েছেন যার জন্য আপনাকে এমন উদ্ভ্রান্ত অবস্থায় আমাদের কাছে ছুটে আসতে হলো? হ্যাঁ, আমরা এটা শুনে খুব কৌতূহলী হয়ে অত্যন্ত আগ্রহ নিয়ে আপনার সব কথা শুনতে চাইছি, আপনি বলুন। এতক্ষণ পরে যথাসম্ভব প্রকৃতিস্থ হয়ে মহিমবাবু বললেন, মশাই, আমার মামলা এখন পুলিশের হাতে গেছে। পুলিশ কি করবে না করবে আমি জানি না, কিন্তু আপনার ওপরে আমার বিশ্বাস অটল। পথের মাঝখানে আমার মোটরও খারাপ হয়ে গিয়ে বাদ সাধলে, তাই আমি পথ দিয়ে ছুটতে ছুটতে আপনাদের কাছে এসেছি। এইবার শুনুন আমার বিপদের কথা। আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংক কেবল টাকা জমা রাখে না, লেনদেনের কারবারও চালায়। অনেক বড় বড় পরিবার আমাদের কাছে গয়না, মূল্যবান জিনিসপত্র বা জমি বন্ধক রাখেন, বিনিময়ে আমরা টাকা ধারও দিই। কাল সকালে এমন এক ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, যাকে দেখে আমি অবাক বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম। কেবল বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষের লোক তার নাম জানে। এমনকি ইউরোপ আমেরিকাতেও তার নাম অপরিচিত নয়। তার অন্য কোনো পরিচয় আমি দিতে পারবো না, কেবল এইটুকু জেনে রাখুন যে তিনি একজন মহামান্য মহারাজা। আমার বাড়িতে তার পা পড়াতে আমি সম্মানিত হয়েছি। তাকে এই রকম ভাবে আপ্যায়ন করতে উদ্যত হলাম, কিন্তু তার আগেই তিনি একেবারে কাজের কথা পেরে বসলেন। বললেন, মহিমবাবু, শুনেছি আপনারা টাকা ধার দেন। আগে হ্যাঁ, যদি ভালো সিকিউরিটি থাকে। আজকেই আমার 30 লক্ষ টাকা নিতান্ত দরকার। আমার কাছে অবশ্য এই টাকার পরিমাণ তুচ্ছ। আমি অনায়াসে বন্ধু বান্ধবদের কাছ থেকে এই টাকাটা সংগ্রহ করতে পারি, কিন্তু আমি কারুর কাছে বাধ্যবাধকতা স্বীকার করতে প্রস্তুত নই। আচ্ছা, আপনি কতদিনের জন্য টাকাটা চাইছেন? 1 সপ্তাহের জন্য। এই 1 সপ্তাহ পর সমস্ত টাকা নিশ্চয়ই আমি সুদে আসলে ফিরিয়ে দেব। কিন্তু আমি মহাজন, কিসের বিনিময়ে আমি 30 লক্ষ টাকা আপনাকে দেব সেটাও তো আমার জানা দরকার নাকি? নিশ্চয়ই, সেই জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি। মহারাজা সঙ্গে করে এনেছিলেন একটা চৌকো মরক্কো কেশ। তিনি তার ডালা খুলে আমাকে দেখালেন। ভেতরে নরম মখমলের বিছানায় বসানো আছে এক অপূর্ব বিচিত্র রত্ন মুকুট, নিরেট সোনা দিয়ে তৈরি। তার উপরে আছে মস্ত মস্ত ফিকে নীল 40খানা ফিরোজা। তার সোনার কাজও অসাধারণ। এই রত্ন মুকুটের কথা আমিও শুনেছি। মহারাজের নামের মতো তার খ্যাতিও ফেরে লোকের মুখে মুখে। আমি যে টাকা চাই তার চেয়ে মুকুটের দাম 2 গুণ বেশি। এটাই আমি আপনার কাছে বন্ধক রাখতে চাই। মুকুট হাতে করে মহিমবাবু বসে কিংকর্তব্য বিমূঢ়ের মতো। এর মূল্য সম্বন্ধে আপনার কোনো সন্দেহ আছে? না, বিন্দু মাত্র না। কিন্তু আমি ভাবছি
এমন অমূল্য জিনিস কেন আমি এখানে রেখে যেতে চাই? হ্যাঁ, আমিও রেখে যেতুম না যদি 1 সপ্তাহ পরে এটা ফিরিয়ে নিয়ে যাওয়ার শক্তি না থাকতো। এখন আপনার মত কি? বেশ, আমি রাজি। কিন্তু দেখবেন, এ কথা নিয়ে যেন বাজারে আলোচনা না হয়। খুব সাবধানে মুকুটটা রাখবেন। এটা আমার পৈতৃক সম্পত্তি। এই দুর্লভ জিনিস হারালে আমার রাজ্যে ঢিঢিকার পড়ে যাবে। এতে যে ফিরোজাগুলো আছে তার মতো আর একখানা পাথর সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। সেই দিনই আমি মহারাজের টাকার ব্যবস্থা করে দিলুম, কিন্তু তারপর পড়ে গেলুম দারুণ দুশ্চিন্তায়। বারবার মনে হতে লাগলো, এত বড় একটা ঝক্কি ঘাড়ে নিয়ে বড় ভালো কাজ করলাম না আমি। এই লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক না রাখাই উচিত ছিল। ফিরোজা রত্নমুকুট যদি হারায়, তাহলে কেবল আমার সমস্ত সুনাম যে নষ্ট হবে তাই নয়, সেই সঙ্গে আমার সর্বনাশও হবে। মুকুটটি আমার আপিসে রাখাও কোনো যুক্তিযুক্ত কাজ বলে মনে করলুম না। ব্যাংকে তো আজকাল আকছার চুরি ডাকাতি হচ্ছে। কেউ যদি সন্ধান পায়, আমার উপরেও শনির দৃষ্টি পড়তে কতক্ষণ। মুকুট সঙ্গে নিয়ে আমি ভয়ে ভয়ে আমার বালিগঞ্জের বাড়িতে ফিরে এলুম, এবং যতক্ষণ না আমার ওপরের ঘরের আলমারির ভেতর সেটা রেখে দিলুম, ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারলুম না। এই মধু, এই 3 কাপ কড়া করে কফি। তা আপনার বাড়িতে কে কে আছেন? এইবারে আমার সংসারের কথা কিছু শুনুন। আমার চাকর বাকরেরা শোয়ে বাড়ির বাইরে, ভেতরে থাকে 3 জন দাসী। তারা পুরনো লোক, সকলেই সন্দেহের অতীত। আর একটি নতুন দাসী এসেছে, তার নাম ননিবালা। বয়স অল্প, আজ কয়েক মাস হলো কাজ করছে, কিন্তু তার আচরণ বেশ ভালো। আমার নিজের পরিবার বড় নয়, আমার স্ত্রী মারা গেছেন অনেক আগে। আমার একটিমাত্র ছেলে, নাম সুবিমল, বয়সে যুবক। আর তার জন্যই আমার যত দুর্ভাবনা। সে হচ্ছে বিলাসী, চঞ্চলমতি, আমোদপ্রিয় এবং অমিত ব্যয়ী। সে আমার কারবারের উপযোগী নয়। তার হাতে বেশি টাকা দিয়ে আমি নিশ্চিন্তও হতে পারি না। তার স্বভাবের জন্য লোকে দায়ী করে আমাকেই, বলে আমি আদর দিয়ে দিয়ে তার মাথা খেয়েছি। হয়তো কথাটা নিতান্ত মিথ্যে নয়। একেই সে আমার একমাত্র সন্তান, তার উপরে অল্প বয়সেই মাতৃহারা। তার মুখ শুকনো দেখলে সত্যি আমার বুকটা ফেটে যায়। সুবিমলের বন্ধুরা সব সম্ভ্রান্ত পরিবারের নিষ্কর্মা ছেলে। সেও তাদের মতো আমোদ প্রমোদ করতে আর 2 হাতে টাকা ওড়াতে চায়। তাদের একটা ক্লাব আছে, সেখানে তাসের জুয়া চলে। ক্লাবে আর ঘোড়দৌড়ের মাঠে সুবিমল যে কত টাকা নষ্ট করেছে তার হিসেব নেই। আমি তাকে মোটা মাসোহারা দিই, কিন্তু তাতেও তার খরচ কুলোয় না। প্রতি মাসেই আমার কাছ থেকে সে অতিরিক্ত টাকা আদায় করে। মাঝে মাঝে তার সুবুদ্ধি হয়, মানে ওইসব বিপজ্জনক বন্ধুর সম্পর্ক ছাড়বার চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা তার সফল হয় না আর একজনের জন্য। তার নাম কুমার মহেন্দ্র নারায়ণ। আমরা কুমার বাহাদুর বলে ডাকি। সে রাজবংশের ছেলে, সুবিমলের চেয়ে বয়সে বড়। অনেক দেশে বেরিয়েছে, অনেক রকম লোকের সঙ্গে মিশেওছে। কথা কয় চমৎকার, দেখতেও পরম সুন্দর। সুবিমলের ওপরে তার প্রবল প্রভাব। তার কথায় সে ওঠে আর বসে, কিন্তু তার মতামত স্বাস্থ্যকর নয়, আর ভাবভঙ্গিও আমার একদম ভালো লাগে না। সে আমার বাড়িতে যখন তখন আসে। আমাদের অমলাও তাকে পছন্দ করে না। অমলার বয়স বেশি না হলেও লোকের চরিত্র বোঝে সে। আচ্ছা, এই অমলাটাকে? অমলা আমার এক মৃত ছোটবেলার বন্ধুর মেয়ে, আমাদেরই স্বজাতি। তার বয়স যখন 8-9 বছর, সেই সময় ওর বাবা তাকে একান্ত অসহায় অবস্থায় রেখে হঠাৎ মারা যায়। আমাকেই অমলার ভার গ্রহণ করতে হয়। সেই থেকেই এ বাড়িতে সে আমার নিজের মেয়ের মতো লালিত পালিত হয়েছে। আমার এই অন্ধকার বাড়িকে সে আলো করে আছে সোনালী রোদের মতো।
সে খুবই শান্ত, নম্র, স্নেহময়ী তরুণী। সে না থাকলে অচল হয়ে পড়তো আমার জীবন। অমলা আমার সব কথা রাখে, কেবল একটি ছাড়া। সুবিমল দুবার তাকে বিয়ে করতে চেয়েছিল। তাকে সে সত্য সত্যই ভালোবাসে, কিন্তু অমলা রাজি হয়নি। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র সেই সুবিমলকে বিপদ থেকে ফিরিয়ে আনতে পারে। একমাত্র অমলাই পারে জীবনকে নতুন ভাবে গড়ে তুলতে। কিন্তু এখন আমার সব আশা বিফল হয়েছে। আর তা হবার নয়, আর হবার নয়। জয়ন্ত, কফি এসেছে, নিন মহিমবাবু, কফি খান। হ্যাঁ হ্যাঁ, দিন। নিন, কফি খেতে খেতে বলুন তো, এই অমলা আর আপনার ছেলে সুবিমলকে আপনি এই মুকুটটির কথা জানিয়েছিলেন? রাত্রে খাওয়া দাওয়ার পর সুবিমল ও অমলার সঙ্গে গল্প করছিলাম। তাদের ফিরোজা মুকুটের কথা জানালাম। পানের ডিবে দিয়ে যাওয়ার জন্য সেই সময় ননিবালা একবার ঘরের ভেতর এসেছিল। সুবিমল ও অমলা দুজনেই মুকুটটা দেখবার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু আমি রাজি হলাম না। সুবিমল বলেছিল, মুকুটটা তুমি কোথায় রেখেছো? আমার শোবার ঘরের আলমারিতে। ও, ভগবান করুক আজ রাত্রে যেন বাড়িতে চোর না আসে। আলমারির চাবি বন্ধ। হ্যাঁ, কিন্তু যে কোনো পুরনো চাবি দিয়েও আলমারিটা খোলা যায়। ছেলেবেলায় আমি নিজেই কতবার খুলেছি। কিন্তু ঘরের ভেতরে থাকবো আমি নিজে। আরে বাবা, সে তো থাকবে ঘুমিয়ে, সবসময় তো আর জেগে থাকবে না। শোবার জন্য উপরের ঘরে উঠলাম। সঙ্গে সঙ্গে এলো সুবিমল। মুখ তার গম্ভীর। আমার শোবার ঘরে ঢুকে বলল, বাবা, আমাকে 1000-2 টাকা দিতে পারবে? অসম্ভব, তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে। আমি সেটা জানি বাবা, এজন্য আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই 2000 টাকা আমার নিতান্তই দরকার। টাকা না পেলে আমি ক্লাবে মুখ দেখাতে পারবো না। তোমার পক্ষে সেটা সাপে বর হবে। কিন্তু সবাই তো বলবে আমি জুয়াচোর। সে অপমান আমি সহ্য করতে পারবো না। যেমন করে পারি এই ঋণ আমাকে শোধ করতেই হবে। এই মাসেই আরো 2 বার তুমি আমার কাছ থেকে উপরি টাকা আদায় করেছো। আমার কাছ থেকে আর একটা কানা করিও প্রত্যাশা করো না। সে আর কিছু বললে না, মাথা হেঁট করে বাইরে বেরিয়ে গেল। সে রাত্রে আমি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলাম। নিচেকার সব দরজা ভালো করে বন্ধ কিনা দেখবার জন্য আমি একতলায় নামলাম। সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় ঢুকতে দেখি অমলা ওদিককার একটা দরজা বন্ধ করে দিচ্ছে। আমায় দেখে সে বলল, কাকাবাবু, আপনি কি আজ রাত্রে ননিবালাকে বাইরে যাবার ছুটি দিয়েছিলেন? কই না তো। এইমাত্র সে বাইরে থেকে ফিরে এলো। এসব ভালো কথা নয়। বেশ, কাল সকালে আমি নিজেই তাকে সাবধান করে দেব। বাড়ির সব দরজা বন্ধ আছে তো? হ্যাঁ কাকাবাবু। আমার ঘুম খুব একটা গাঢ় হয় না, বিশেষত কাল রাত্রে আমার মনটা উদ্বিগ্ন ছিল বলে ভালো করে ঘুমটাও হয়নি। গভীর রাতে হঠাৎ কি একটা শব্দে আমি জেগে উঠলাম। কান পেতে শুনতে লাগলাম। মনে হলো বাড়ির কোথায় কে যেন একটা দরজা বন্ধ করে দিল। তারপর ভয়ে ভয়ে পাশের ঘরে কে যেন সন্তর্পণে পা ফেলে চলে বেড়াচ্ছে। আচ্ছা, শোবার আগে ঘরের দরজা বন্ধ করেননি? ঘুমোবার আগে শোবার ঘরের দরজা বন্ধ করার অভ্যাস আমার কোনোদিনই ছিল না। আচ্ছা, তারপর কি করলেন? তখনই আমি খাট থেকে নেমে পড়লাম। দরজার পাল্লাটা একটু ফাঁক করে দেখলাম পাশের ঘরে আলো জ্বলছে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে সুবিমল। তার গায়ে গেঞ্জি, পায়ে জুতো নেই, আর হাতে রয়েছে সেই ফিরোজা মুকুট। সে মুকুটটা সজোরে মুচড়ে বা নুয়ে ফেলার চেষ্টা করছিল। এক লাফে আমি পাশের ঘরে গিয়ে রাগে কাঁপতে কাঁপতে সজোরে চেঁচিয়ে উঠলাম, সুবিমল, চোর, দুরাত্মা! আমার চিৎকার শুনে সে চমকে উঠল। তার হাত থেকে খসে মুকুটটা মাটির ওপরে পড়ে গেল সশব্দে। তাড়াতাড়ি আমি সেটাকে তুলে নিয়ে দেখলাম 3 খণ্ড ফিরোজা অদৃশ্য। তার একটা প্রান্ত ভাঙা। বিবর্ণ মুখে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল সুবিমল। আমি রেগে গিয়ে বললাম, বদমাইশ, তুই এটা ভেঙে ফেললি?
আমার মান সম্ভ্রম ধুলোয় লুটিয়ে দিলি তুই। কোথায় গেল আর 3খানা পাথর? চুরি গেছে। তাকে ধাক্কা মেরে বললাম, চুরি করেছিস তুই নিজে। না, তুই কেবল চোর নোস, মিথ্যাবাদীও। আমি সচক্ষে দেখলাম আরো পাথর চুরি করবার জন্য তুই মুকুটটা নিয়ে ধস্তাধস্তি করছিলি। বাবা, বাবা তুমি আমাকে যথেষ্ট গালাগালি দিয়েছ। এরপরে আর এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলবো না। কাল সকালেই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। কাল সকালে তোকে এ বাড়ি থেকে যেতে হবে তো বটেই, কিন্তু যেতে হবে পুলিশের সঙ্গে। এইবার রেগে গিয়ে ও বলল, বেশ, তবে তাই হোক। ইতিমধ্যে আমার চিৎকার শুনে গোটা বাড়ি জেগে উঠেছে। সর্বপ্রথমে সেখানে ছুটে এলো অমলা। সুবিমলের মুখ আর আমার হাতের মুকুট দেখে তার আর কিছুই বুঝতে বাকি রইল না। একটা আর্তনাদ করে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে পুলিশ এলো। বাবা, তাহলে তুমি আমাকেই চোর সাব্যস্ত করলে? তাছাড়া আর উপায় নেই। আমি নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। তাহলে অন্তত 5 মিনিটের জন্য আমাকে একবার বাড়ির বাইরে যেতে দাও। বুঝেছি বুঝেছি, তুমি এবার সরে পড়তে চাও। তা হয় না। কেবল এক শর্তে আমি তোমাকে ক্ষমা করতে পারি, যদি পাথর 3খানা ফিরিয়ে দাও। সে চলে যেতে যেতে বলল, তোমার ক্ষমা যে চায় তাকে তুমি ক্ষমা করো, আমি তোমার ক্ষমার প্রার্থী নই। সুবিমলকে আমি পুলিশের হাতে সমর্পণ করেছি। পুলিশ কিন্তু তার কাপড় চোপড় খুঁজেও এবং সারা বাড়ি খানা তল্লাশ করেও পাথর 3খানা উদ্ধার করতে পারেনি। আর সুবিমলও স্বীকার করেনি কোনো কথা। একেবারেই যেন বোবা হয়ে গিয়েছে। ভগবান, আমি এখন কি করব? এক রাত্রেই আমার সম্মান, আমার বন্ধকি রত্ন, আমার সন্তানকে হারালাম। কি করব আমি এখন? কি করব? জয়ন্ত খানিকক্ষণ বসে রইল স্তব্ধভাবে। তারপর বলল, আচ্ছা মহিমবাবু, আপনার বাড়িতে কি বেশি লোকের আনাগোনা আছে? মাঝে মাঝে 2-1জন আত্মীয় কুটুম্ব খবরাখবর নিতে আসেন। বাইরের লোকের মধ্যে নিয়মিত আনাগোনা করেন শুধু কুমার বাহাদুর। আপনি কি সামাজিকতা রক্ষার জন্য নানান জায়গায় আসা যাওয়া করেন? সুবিমল করে, আমি আর অমলা বাড়িতেই থাকি। সামাজিকতার জন্য আমাদের অত মাথা ব্যথা নেই। এরকম তরুণীর কথা খুবই কম শোনা যায়। আপনার কথা শুনে বোঝা যায় মুকুটের ব্যাপারের জন্য অমলা দেবী অত্যন্ত দুঃখিত হয়েছেন। আগে হ্যাঁ, আমার চেয়েও বেশি। আচ্ছা, সুবিমল বাবু যে অপরাধী সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই তো? কি করে থাকবে? আমি যে নিজের চোখে দেখেছি। আচ্ছা, যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙে যায় সেই সম্পর্কে পুলিশের মত কি? তাদের মতে সুবিমল ঘর থেকে বেরিয়ে দুম করে দরজাটা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, বাজে কথা। চোর কখনো পাড়া জাগিয়ে চুরি করে না। শব্দ হয়েছে নিশ্চয়ই অন্য কোনো কারণে। এ বিষয়ে আমি একদম নিশ্চিত। তাহলে কারণটা কি? আমি তা জানি না। মহিমবাবু, মামলাটা আপনি বড্ড সহজ মনে করছেন, কিন্তু আমার মতে এটা অত্যন্ত জটিল মামলা। আপনি অনুমান করেছেন আপনার ছেলে নিজের ঘরের দরজা সশব্দে ভেজিয়ে আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছেন। তাহলে তিনি মুকুটটা কখন চুরি করলেন? আর এই অল্প সময়ের মধ্যে পাথর 3খানা লুকিয়েই বা রাখলেন কোথায়? না মহিমবাবু, এই ঘটনার মধ্যে আছে অজানা কোনো রহস্য। রহস্য? কি রহস্য? সেটাই এখন আবিষ্কার করতে হবে। আপাতত আপনার ঠিকানা রেখে আপনি বাড়ি ফিরে যান। একটু পরেই আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হব। বড় রাস্তা থেকে একটু তফাতে মহিমবাবুর মস্ত বাড়ি। সামনে খানিকটা খোলা জমি, ডান দিকে একটা ছোট কাঁচা রাস্তা। বাড়ির দুটো ফটক, একটা বড় একটা ছোট। বড় ফটকটি বাড়ির সামনের দিকে এবং দ্বিতীয়টিকে বলা চলে খিড়কির ফটক। তার ভেতর দিয়ে বেরিয়ে এলে ব্যবহার করতে হয় কাঁচা রাস্তাটি। ওনার বাড়ির সামনে এসে মানিক বলে, এই জয়ন্ত, বড় ফটকের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন স্বয়ং মহিমবাবু। মানিক, তুমি খানিকক্ষণ মহিমবাবুর সঙ্গে আলাপ করো, কেমন? আমি আগে বাড়ির চারিদিকটা ঘুরে একবার দেখে আসি। আরে আসুন আসুন মানিকবাবু, আসুন আসুন, আমরা বরং বৈঠকখানায় গিয়ে বসি। হ্যাঁ চলুন।
মহিমবাবু মানিককে নিয়ে চলে গেলেন তার বৈঠকখানায়। বসুন বসুন। কি ব্যাপার মহিমবাবু, এখনো চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখছি। স্বাভাবিক যদিও। চিন্তা করবেন না, জয়ন্ত সব দেখছে। কথাবার্তা বড় একটা হলো না। মিনিট কয়েক পরেই ঘরের ভেতরে এলেন এক তরুণী, সুদর্শনা, সুগঠনা, কিন্তু তার চোখের ভাব আর্ত, মুখ একেবারে পাণ্ডুর। দেহখানি দেখলেও বোধ হয় দুঃখের ভার সইতে না পেরে এখনই তা ভেঙে পড়বে। মানিক আন্দাজে বুঝল ইনিই হচ্ছেন অমলা দেবী। অমলা মানিকের দিকে ফিরেও তাকালেন না, একেবারে মহিমবাবুর কাছে গিয়ে তার একখানি হাত ধরে বললেন, কাকাবাবু, সুবিমলদাকে তুমি ছেড়ে দিতে বলেছ তো? না মা, ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখলে চলবে না। না কাকাবাবু, আমি বলছি তিনি নির্দোষ। তাহলে অপরাধীকে? আমি জানি না, কিন্তু সুবিমলদাকে পুলিশের হাতে, এ কথা যে কল্পনা করা যায় না কাকাবাবু। সুবিমলকে তুমি ভালোবাসো, তাই আমার অবস্থা তুমি বুঝতে পারছো না মা। কেবল পুলিশ নয়, আমি আরো এক ভদ্রলোককে মামলাটা তদারক করার জন্য নিয়ে এসেছি। মানিকের দিকে ফিরে অমলা বললেন, এই ভদ্রলোক? না, ওর বন্ধু। আমি তাকে কাঁচা রাস্তার ভেতরে ঢুকতে দেখেছি। ভুরু কুচকে অমলা বললেন, কাঁচা রাস্তায়? সেখানে পাবার কি আছে? ওই যে আরেক ভদ্রলোক আসছেন। কাকাবাবু, উনি কি তিনি? জয়ন্ত ঘরে ঢুকে পাপোশের ওপরে পা ঘষে জুতোর কাদা তুলে ফেলতে লাগলো। অমলা তার কাছে গিয়ে বললেন, আমার সুবিমলদা নিশ্চয়ই এ কাজ করেননি, কি বলেন? আপনার কথা সত্য হলে আমি সত্যিই সুখী হব। আপনি বুঝি অমলা দেবী? আপনাকে দু একটা প্রশ্ন করব। নিশ্চয়ই। গতকাল রাত্রে আপনি কোনো শব্দ শোনেননি? কিছু না, কাকাবাবুর গলা শুনে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিল। বেশ। কাল রাত্রে বাড়ির সব দরজা ভিতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ। আজ সকালেও কোনো দরজা খোলা ছিল না, তাই তো? না। আচ্ছা, আপনাদের নতুন দাসী রাত্রে বাড়ির বাইরে গিয়েছিল? হ্যাঁ, কাকাবাবু আমাদের কাছে যখন মুকুটের কথা বলছিলেন তখন সে ঘরের ভিতরে পানের ডিবে দিতে এসেছিল। বেশ, তাহলে আপনার সন্দেহ হচ্ছে ননিবালা মুকুটের খবর বাইরে আর কাউকে দিতে গিয়েছিল। মহিমবাবু অধীর স্বরে বলে উঠলেন, এসব প্রশ্নের মানে হয় না। আমি নিজে দেখেছি মুকুট ছিল সুবিমলের হাতে। একটু অপেক্ষা করুন মহিমবাবু, ওসব কথা পরে হবে। অমলা দেবী, আপনি ননিবালাকে খিড়কির ফটক দিয়ে ফিরে আসতে দেখেছেন, তাই তো? হ্যাঁ, ফটকের বাইরে ছায়ার মতো একটা লোককেও দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে কে হতে পারে? এ পাড়ার মুদির ছেলে, নাম কাঙালি চরণ, ননিবালাকে বিয়ে করতে চায়। সে বোধহয় ফটকের বাঁ পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ। তার একটা পা কাঠের, তাই তো? অমলার মুখে ফুটে উঠল ভয় ও বিস্ময়। সে বলল, কি আশ্চর্য, আপনি কি মায়াবী? এ কথা কেমন করে জানলেন? অমলাকে কোনো উত্তর না দিয়ে জয়ন্ত ফিরে দাঁড়িয়ে বলল, মহিমবাবু, এইবার কিন্তু আমি আপনার শোবার ঘরটা দেখতে চাই। না না, আর একটা কথা আছে। এই বৈঠকখানায় দেখেছি 3টে দরজা আছে। যে দরজা দিয়ে আমি ঢুকলাম ওটা দিয়ে বাইরের লোক এখানে আসে। বেশ, দ্বিতীয় দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? বাড়ির ভিতর মহলে। ঘরের বাকি আরেকটি দরজা দেখিয়ে বলে, আর ওই দরজাটা? ওটা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে খিড়কির ফটকের দিকে যাওয়া যায়। জয়ন্ত সেদিকে এগিয়ে গেল। পকেট থেকে আতশ কাঁচ বের করে দরজার চৌকাঠের তলাটা অল্পক্ষণ পরীক্ষা করে বলল, চলুন, এইবার উপরে চলুন। মহিমবাবুর শোয়ার ঘরটি মাঝারি। একখানি খাট, একটি ড্রেসিং টেবিল, একটি আলমারি ও খান 2 চেয়ার ছাড়া সেখানে আর কোনো আসবাব নেই। মুকুট আছে ওই আলমারিতে? হ্যাঁ হ্যাঁ, ওইটায়। মহিমবাবু, আলমারির চাবিটা দিন। মহিমবাবুর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে জয়ন্ত বলল, বেশ, খোলবার সময় কোনো শব্দ হয় না, এই জন্যই আপনার ঘুম ভাঙেনি। জয়ন্ত মরক্কো কেসের ভেতর থেকে মুকুটটি বার করে
বিছানার উপর রাখল। সে এক অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্য, তার দিকে তাকালেও চোখ যেন জুড়িয়ে যায়। মানিক জয়ন্তকে বলে, কেবল অপূর্ব ফিরোজাগুলি দৃষ্টিকে আকর্ষণ করে না জয়ন্ত, যে স্বর্ণকারী মুকুটটি গড়েছে নিশ্চয়ই সে একজন উঁচুদরের শিল্পী। আচ্ছা মহিমবাবু, মুকুটের এই প্রান্তটা একটুখানি ভেঙে গেছে, আপনি আরো একটু ভেঙে ফেলতে পারেন? আতঙ্কে শিউরে উঠে মহিমবাবু বলে উঠলেন, সর্বনাশ! বলেন কি মশাই, সে আমি প্রাণ থাকতেও পারবো না। বেশ, আপনি না পারেন, আমি পারি কিনা দেখা যাক। বলেই সে মুকুটটা তুলে নিয়ে দুহাত দিয়ে তার একটা প্রান্ত ভাঙবার চেষ্টা করল। তারপর বলল, লোকে বলে আমি নাকি মহা বলবান ব্যক্তি। মুকুটের এই প্রান্তটা আমি একটু দমড়তে পেরেছি, প্রাণপণ শক্তি প্রয়োগ করলে হয়তো ভেঙেও ফেলতে পারি, কিন্তু কোনো একজন সাধারণ মানুষের সে ক্ষমতা হবে না। আরেকটা কথা, মুকুটটা এইভাবে এখনই যদি ভেঙে ফেলা যায় তাহলে ঠিক পিস্তল ছোড়ার মতন একটা আওয়াজ হবে। মহিমবাবু, পাশের ঘরে আপনি সুবিমল বাবুকে মুকুট নিয়ে ধস্তাধস্তি করতে দেখেছেন, অথচ এরকম কোনো আওয়াজ শোনেননি। এ বড় আশ্চর্য কথা। কি জানি মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা এখানে বসুন, এখন আমি একলা একবার বাড়ির বাইরে যেতে চাই। এই বলে জয়ন্ত বেরিয়ে গেল এবং প্রায় ঘণ্টাখানেক পরে ফিরে এসে বলল, মহিমবাবু, এখানে যা যা দেখবার আমি সব দেখে নিয়েছি, এবারে আমি বাড়ি ফিরতে চাই। কিন্তু আমার রত্ন তিনখানা কোথায়? তা আমি বলতে পারবো না। হাত কচলাতে কচলাতে মহিমবাবু বললেন, বেশ বুঝতে পারছি, আমার ভাঙা কপাল আর জোড়া লাগবে না। অমলা কাকুতি ভরা কণ্ঠে বলল, আমার আমার সুবিমল থেকে রক্ষা করুন। রক্ষাকর্তা ভগবান, আমি নই। মহিমবাবু, আমি পেশাদার গোয়েন্দা নই, কাজ করি শখের খাতিরে, কিন্তু আমি পারিশ্রমিক নেব না বটে, তবে চোরাই পাথর তিনখানা ফিরে পেতে হলে আপনাকে কিন্তু কিছু অর্থ ব্যয় করতে হবে। ভগবানকে ধন্যবাদ। বলছি, তাহলে সেগুলো ফিরে পাবার সম্ভাবনা আছে তো? হ্যাঁ, বলুন বলুন বলুন, আমায় কত টাকা দিতে হবে বলুন। আন্দাজ করেও আজ বলতে পারছি না, কাল সকালে 10টার সময় দয়া করে একবার আমার বাড়িতে যাবেন, আশা করি সেই সময় আপনাকে বলতে পারবো। এসো মানিক। বাইরে এসে মানিক বলল, বেশ বুঝলাম জয়ন্ত, তুমি কিছু একটা সাব্যস্ত করে ফেলেছ। আমি কিন্তু এখন অন্ধের মতো গোলকধাঁধার মধ্যে পথ হাতড়াচ্ছি। বলো না, কিছু বার করতে পারলে? ওই দেখো, কথাই বলে না। আরে কি চিন্তা করছো বলো দেখি। চলো, আরে চলো চলো, এখন বাড়ি চলো। বাড়িতে এসে জয়ন্ত নিজের ঘরের ভেতর ঢুকল। আধ ঘন্টা পরে সে যখন আবার বেরিয়ে এলো, তখন একেবারে বদলে গেছে তার চেহারা। চুলগুলো উস্কো খুস্কো, রুক্ষ, বাঁ গালে একটা আব, কানে গোঁজা একটা বিড়ি, গায়ে আধময়লা মেরজাই, পরনে রঙিন ছিটের লুঙ্গি, পায়ে বাটা কোম্পানির ছেঁড়া ও কাদামাখা রবারের জুতো, ১ নম্বরের ভবঘুরের মূর্তি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল মানিক। এইরকম লোকের মুখে কিরকম গান মানায় বলো তো? এ গানটা কি চলবে? বলেই গুনগুন করে প্রথম 2 লাইন গাইলে, ও আমার কমলা লেবু প্রাণ, সিলেটেতে জন্ম তোমার, বেলে ঘাটায় স্থান, ও আমার কমলা লেবু প্রাণ। এই বেশে কোথায় যাচ্ছ হে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভবঘুরেরা যেখানে যায়, আরে রাস্তায়। মধু, ও মধুসূদন। ডাক শুনে মধুর আবির্ভাব। সারাদিনটাই হয়তো পথে টোটো করে ঘুরে বেড়াতে হবে, কিন্তু উদরদেশ তো আর ততক্ষণ শূন্য থাকতে পারে না। চটপট খান কয়েক শশার আর চিকেন স্যান্ডউইচ বানিয়ে কাগজে মুড়ে আমাকে দিয়ে যাও তো। জয়ন্ত বেরিয়ে গেল এবং ফিরে এলো বেলা 5টার সময়। হাতে তার ঝুলছে দড়ি দিয়ে বাঁধা একজোড়া পুরনো লপেটা জুতো, মুখ তার হাসি খুশি। মানিক তখন চা পান করতে বসেছে। জয়ন্ত মানিকের সঙ্গে যোগ দিল, বলল, আবার বেরিয়ে পড়ার জন্যই এখানে এসেছি। এই তো 1 পেয়ালা চা খেয়েই উঠব। সে কি, আবার যাবে কোথায়? এই বালিগঞ্জের এখানে সেখানে।
আমার জন্য অপেক্ষা করো না, ফিরতে আমার বেশ খানিকটা রাত হতে পারে। এইবার জয়ন্ত, তা খবর আশাপ্রদ তো? মন্দ নয়, মন্দ নয়। অভিযোগ করবার কিছুই নেই। দুপুরে মহিমবাবুদের পাড়াতেও গিয়েছিলাম, কিন্তু তাঁর বাড়ির ভিতরে ঢুকিনি। ভারী মনের মতন মামলা হে, কাজ করে খুশি আছি। কিন্তু যাক, এখন আমার গাল গল্প করবার সময় নেই। এখনই আবার সম্ভ্রান্ত সমাজে প্রবেশ করার জন্য আমায় বেশ পরিবর্তন করতে হবে। জয়ন্তর হাসি মুখ, নৃত্যশীল চোখ ও স্ফূর্তিভরা হাবভাব দেখে বেশ বোঝা গেল মামলাটা সুরাহা হতে আর দেরি নেই। জয়ন্ত স্নান করে জামাকাপড় বদলে আবার বেরিয়ে গেল ভদ্রবেশে। তারপর মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করেও যখন তার কোনো সাড়া পাওয়া গেল না, তখন মানিক শুতে গেল। এমনই তার স্বভাব। কখনো কখনো সে দিনের পর দিন অনুপস্থিত থাকে। সুতরাং তার জন্য মানিকের কোনোই দুর্ভাবনা হল না। কত রাত্রে সে ফিরে এসেছে মানিক জানে না, কিন্তু সকালবেলায় চায়ের আসরে এসে দেখে টেবিলের সামনে পেয়ালা হাতে করে বসে রয়েছে জয়ন্ত, একেবারে ফিটফাট তাজা চেহারা। এইবারে এই খবরের কাগজটা আমাকে একবার পড়ে শোনাও। কাগজ পড়তে পড়তে বাজল বেলা 10টা। মহিমবাবুর আসবার সময় হয়েছে। সদর দরজার সামনে একখানা মোটর দাঁড়ানোর শব্দ হল। অবিলম্বে মহিমবাবুর প্রবেশ। এক রাত্রেই তাঁর মূর্তির পরিবর্তন দেখে মানিক চমকে গেল। তার মাথার চুলে যেন আরও বেশি পাক ধরেছে। চোখ গাল বসা বসা, দেহ একেবারে যেন ভেঙে পড়তে চায়। তাড়াতাড়ি তাঁর দিকে একখানা চেয়ার এগিয়ে দিল মানিক। অতি পরিশ্রান্তের মতো তিনি ধপাস করে বসে পড়লেন। থেমে থেমে ভগ্নস্বরে তিনি বললেন, কি যে পাপ করেছি যে এত দায়ে ঠেকছি। দুদিন আগেও আমার সুখের সীমা ছিল না, আর আজ আমি দুনিয়ায় একা। সম্মান পর্যন্ত নেই। এক দুর্ভাগ্যের পর আসছে আর এক দুর্ভাগ্য। জানেন জানেন জয়ন্ত বাবু, অমলাও আমাকে ত্যাগ করে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আজ সকালে উঠে দেখি তার ঘর খালি। বিছানাতেও সে শোয়নি। টেবিলের ওপরে রয়েছে তার হাতে লেখা একখানা চিঠি। কাল রাত্রে তাকে বলেছিলাম যে সে যদি আমার ছেলেকে বিয়ে করত তাহলে এমন দুর্ঘটনা ঘটত না। এই কথা বিশ্বাস করুন, আমি এই কথা রাগ করে বলিনি। বলেছিলাম মনের দুঃখে। হয়তো আমার বলা উচিত হয়নি, কিন্তু কথাটা তার প্রাণে গিয়ে বেজেছে। কারণ চিঠিতে সে লিখেছে, পূজনীয় কাকাবাবু, আমার মনে হচ্ছে এই দুর্ঘটনার জন্য আমিই দায়ী। আপনাদের কথা শুনলে কাউকে আজ দুর্বহ দুর্ভাগ্যের ভার সামলাতে হতো না। এরপরেও কোন মুখ নিয়ে আর আপনাদের আশ্রয়ে বাস করি, তাই চিরদিনের জন্য আমি বিদায় গ্রহণ করলুম। আমার ভবিষ্যতের জন্য ভাববেন না, কারণ সে সম্বন্ধে আমি নিশ্চিত হয়েছি। আরেক নিবেদন, আমাকে খোঁজাখুঁজি করবেন না, কেননা সেটা হবে ব্যর্থ। কিন্তু মরি আর বাঁচি, আমাকে একান্ত আপনারই বলে জানবেন। ইতি প্রণতা অমলা। আচ্ছা আচ্ছা, এই চিঠির অর্থ কি জয়ন্ত বাবু? অমলা কি আত্মহত্যা করতে চায়? না না মহিমবাবু, অমলা দেবী মোটেই আত্মহত্যা করবেন না। সমস্যার এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না। আমার মনে হচ্ছে আপনার বিপদের মেঘ এইবারে কেটে যাবে। জয়ন্তর কথা শুনেই মহিমবাবু চেয়ারের ওপর সোজা হয়ে উঠে বসে বললেন, হ্যাঁ, বিপদের মেঘ কেটে যাবে? আপনি তাহলে নিশ্চয়ই সব জানতে পেরেছেন। কোথায় কোথায় মুকুটের সেই ভাঙা অংশ? তার জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারেন? আগে মান, তারপর টাকা। তার বিনিময়ে আমি আমার সমস্ত সম্পত্তি দিতে পারি।
অতটা বেশি অগ্রসর হওয়ার দরকার নেই মহিমবাবু। প্রত্যেকখানা পাথরের জন্য 10,000 টাকা দিলেই আপনার চলবে। 10,000 কেন, আমি 20,000 করে টাকা দিতে প্রস্তুত। দেখুন, বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আপনার কাছে কলম আর চেক বই আছে? বেশ, 3খানা পাথরের জন্য 30,000 টাকা দিয়ে যান। হতভম্বের মতো মহিমবাবু কথা মতো কাজ করলেন। জয়ন্ত দেরাজ খুলে বের করল একখানা 3 কোনা সোনার ওপরে বসানো 3খানি ফিরোজা। বিপুল উল্লাসে চিৎকার করে 2 হাতে জিনিসটাকে চেপে ধরে মহিমবাবু বললেন, হারানিধি আপনি খুঁজে পেয়েছেন, আমি বেঁচে গেলুম জয়ন্ত বাবু, আমি বেঁচে গেলুম। আপনার আরো কিছু কর্তব্য আছে। আরো কিছু কর্তব্য? বুঝেছি বুঝেছি, আপনি পুরস্কার চান তাই তো? পকেট থেকে চেক বই ও কলম বের করে মহিমবাবু বললেন, বলুন বলুন, আপনি কত হাজার টাকা চান? আপনি যা চান আমি তাই দেব। আমি একটা টাকাও চাই না। তবে তবে কি কর্তব্যের কথা বলছেন? আপনার কর্তব্য হচ্ছে সুবিমল বাবুর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি ক্ষমা প্রার্থনা করব? কেন? সুবিমল বাবুর মতো পুত্র যে কোনো পিতার মুখোজ্জ্বল করতে পারে। আপনি কি বলছেনটা কি? ঠিক কথাই বলছি। তবে কি পাথর 3খানা সে চুরি করেনি? না, তিনি নিরপরাধ। বলেন কি? আপনি নিশ্চিত এ বিষয়ে? একেবারে নিশ্চিত। তাহলে এক্ষুনি আমি থানায় গিয়ে সুসংবাদটা তাকে দিয়ে আসছি। এ সংবাদ তার জানতে বাকি নেই। কাল আমি নিজেই তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি যখন কিছুই আসল ব্যাপার ভাঙতে রাজি হলেন না, তখন আমি যা অনুমান করেছিলাম সেটা তাকে খুলে বললাম। তারপর তাকে স্বীকার করতে হলো যে আমার অনুমানই সত্য। সবই যে অদ্ভুত রহস্য বলে মনে হচ্ছে। ভগবানের দোহাই, সব কথা খুলে বলুন। হ্যাঁ, বলবো বই কি। পায়ে পায়ে কেমন করে আমি অগ্রসর হয়েছি তাও আপনাকে বলবো, কিন্তু তার আগে আরেকটা কথা শুনুন। এই চুরির সঙ্গে অমলা দেবী আর কুমার বাহাদুরের যোগাযোগ আছে, এ আমি নিশ্চিত। অমন কথা মুখেও আনবে না। আমার অমলা? অসম্ভব। দুঃখের বিষয়, অসম্ভবই হয়েছে সম্ভবপর। এই কুমার বাহাদুর হচ্ছে এক নিঃস্ব বড় ঘরের ছেলে, সর্বহারা জুয়ারি। তার না আছে হৃদয়, না আছে বিবেক বুদ্ধি। তার চরিত্র যে কতখানি জঘন্য আপনি বা সুবিমল বাবু কেউই তা জানেন না। অমলা দেবী তো সংসারে অনভিজ্ঞ তরুণী, তিনি তার স্বরূপ বুঝবেন কেমন করে? তিনি তার সুন্দর মুখ দেখে ভুলেছিলেন, বিশ্বাস করেছিলেন তার প্রত্যেকটি মিথ্যা কথা। সে নিশ্চয়ই তাকে বিয়ে করবে বলে অঙ্গীকার করেছিল। দুজনের মধ্যে দেখাশোনা হয় প্রায় প্রত্যহই। মহিমবাবু, এখনো বিশ্বাস হচ্ছে না? না না না, এসব কথা আমি বিশ্বাস করতে পারবো না। আমি বিশ্বাস করতে পারবো না। শুনুন মহিমবাবু, আমি মামলাটাকে যেভাবে খাড়া করেছি তার মধ্যে যে ভুলচুক কিছু নেই এমন কথা জোর করে বলতে পারি না। খানিক খানিক অস্পষ্টতা থাকবেই। অমলা দেবীকে পেলে সে অস্পষ্টতা হয়তো দূর করা যেত, কিন্তু তিনি তো এখন যবনিকার অন্তরালে। ঘটনার দিন রাত্রে আপনি নিচে নেমে দেখেছিলেন খিড়কির ফটকের দিকে যাওয়ার জন্য বৈঠকখানায় যে দরজাটা আছে অমলা সেটা বন্ধ করে দিচ্ছেন। আসলে বাইরে সেখানে ছিল কুমার বাহাদুর। দরজার কাছে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছিলেন অমলা। তিনি কথা প্রসঙ্গে নিশ্চয়ই তাকে বলেছিলেন ফিরোজা মুকুটের কথা। শুনেই কুমার বাহাদুরের মনে জেগে ওঠে দুর্দান্ত লোভ। সে ঠিক কি প্রস্তাব করে আমি বলতে পারবো না। খুব সম্ভবত মুকুটটা সে খালি একবার দেখতে চেয়েছিল। অমলা যে আপনাকে ভালোবাসেন তাতে আর সন্দেহ নেই। প্রথমটা নিশ্চয়ই তিনি এই বিপজ্জনক প্রস্তাবে রাজি হননি, কিন্তু কুমার বাহাদুর শেষটা তাকে বুঝিয়ে দেয় যে মুকুটটা কেবল একবার চোখে দেখলে কারুর কোনো ক্ষতিই হবে না। সে মুকুটটা দেখবার জন্য গভীর রাত্রে আবার সেখানে আসবেন। জেদাজেদিতে পড়ে অমলাকে শেষটা সম্মতি দিতে হয়। ঠিক সেই সময় হয় আপনার আবির্ভাব। অমলা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেন। আপনার কাছে ননিবালার বিরুদ্ধে অভিযোগও করেন। সে অভিযোগ অবশ্য মিথ্যা নয়। টাকার জন্য আপনার সঙ্গে কথা কাটাকাটি করে সে রাত্রে সুবিমল বাবুর মেজাজ খারাপ হয়ে যায়। তার উপরে ক্লাবের দেনার জন্যেও তার মনে ছিল একটা দুশ্চিন্তা। তার সেদিন ঘুম হয়নি। মধ্যরাত্রেও তিনি জেগেছিলেন।
হঠাৎ ঘরের বাইরে শুনতে পান কার অস্পষ্ট পায়ের শব্দ। কৌতূহলী হয়ে উঠে দরজা একটু ফাঁক করে সবিস্ময়ে দেখতে পান অমলা চোরের মতো সন্তর্পণে আপনার শোবার ঘরে গিয়ে ঢুকলেন। রাত্রেও সেখানে আলো জ্বালা থাকে। ব্যাপারটা কি জানবার জন্য সুবিমলবাবু নিজের ঘরের অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইলেন এবং একটু পরেই স্তম্ভিত চোখে দেখলেন আপনার ঘর থেকে অমলা আবার বেরিয়ে আসছেন, হাতে তার ফিরোজা মুকুট। অমলা নিচে নেমে গেলেন, পিছনে পিছনে নামলেন আতঙ্কগ্রস্ত সুবিমলবাবু। বৈঠকখানার দরজার কাছে পর্দার আড়াল থেকে দেখা গেল খিড়কির ফাটকের দিকে যাওয়ার দরজাটা খুলে অমলা মুকুটটা সমর্পণ করলেন বাইরের কোনো লোকের হাতে। সে মুকুটটা হস্তগত করেই সরে পড়ল। এর জন্য অমলা কিন্তু প্রস্তুত ছিলেন না, ভয় পেয়ে উপরে পালিয়ে এলেন। অমলাকে ভালোবাসেন সুবিমলবাবু, তাকে বিয়ে করতে চান। পাছে অমলার নামে কলঙ্ক রটে সেই ভয়ে এতক্ষণ তিনি কোনো গোলমাল করতে পারেননি। কিন্তু এখন তার হুঁশ হল, মুকুটটা যদি খোয়া যায় তাহলে তার বাবার কত বড় বিপদের সম্ভাবনা। তিনি তখনই পাগলের মতো ছুটে ওদিককার দরজা খুলে ফেলে বাইরে গিয়ে পড়লেন। তারপর খিড়কির ফটক থেকে বেরিয়ে কাঁচা রাস্তা ধরে ছুটতে লাগলেন। চোর তখনও বেশি দূরে যেতে পারেননি। গ্যাসের আলোতে সুবিমলবাবু তাকে চিনতে পারলেন। তারপর মুকুট নিয়ে টানা হ্যাচড়া আরম্ভ হলো। একদিকে সুবিমলবাবু, আরেকদিকে কুমার বাহাদুর। টানাটানি করতে করতে সুবিমলবাবু প্রচণ্ড এক ঘুষি মারেন কুমার বাহাদুরকে। তার চোখের উপরটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। মুকুটটা সত্যি অত্যন্ত কঠিন। একজনের সাধারণ শক্তি তাকে ভাঙতে পারে না, কিন্তু দুইজনের সম্মিলিত শক্তিতে হঠাৎ সেটা ভেঙে গেল। মুকুটটা নিয়ে ফিরে এলেন সুবিমলবাবু। সে সময় তিনি উত্তেজিত হয়েছিলেন। ওদিককার দরজাটা জোরে বন্ধ করে দেন, আর সেই শব্দেই আপনার ঘুম ভাঙে। শোবার ঘরের কাছে এসে সুবিমলবাবু মুকুটটা দুমড়ে গেছে দেখে যখন আবার সেটা টেনে সোজা করার চেষ্টায় ছিলেন, সেই সময়ে হয় আপনার আবির্ভাব। মহিমবাবু বিস্ফারিত নেত্রে চেয়ে বললেন, এও কি সম্ভব? যখন তার প্রাপ্য সাধুবাদ, তখন সুবিমলবাবুকে দিলেন আপনি গালাগালি আর চোর বদনাম। তার রাগ আর অভিমান হওয়াই তো স্বাভাবিক। তার উপরে তিনি যাকে অত্যন্ত ভালোবাসেন সেই অমলাকে না জড়িয়ে তার পক্ষে কোনো কথা বলা ছিল অসম্ভব। এই জন্যেই তিনি চুপ করেছিলেন। যেমন করে হোক তিনি অমলাকে এই কুৎসিত কলঙ্কের কালিমা থেকে বাঁচাতে চেয়েছিলেন। বুঝলাম, এবার বুঝলাম। তার সব কথা ফাঁস হয়ে গেছে ভেবে মুকুট দেখেই অমলা অজ্ঞান হয়ে গিয়েছিল। কি নির্বোধ আমি! ধরা পড়বার পর সুবিমল 5 মিনিটের জন্য বাইরে যেতে চেয়েছিল। কেন চেয়েছিল এখন তাও বুঝতে পারছি। 3খানা পাথর পাওয়া যাচ্ছে না শুনে সে চেয়েছিল সেগুলো খুঁজে আনতে। ইস, তখন তাকে অবিশ্বাস করে কি অবিচারী না আমি করেছি। ঠাকুর, আমায় ক্ষমা করো। এত সহজে মামলাটার রহস্য ভেদ করতে পারলুম কেন জানেন? এই মেঘ আর বৃষ্টির জন্যে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, রাস্তায় পাতা কাদার আস্তরণ। তারপর পরশু থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু কাল পর্যন্ত আকাশ ছিল মেঘাচ্ছন্ন। রোদ ওঠেনি বলে রাস্তার কাদা এখনো শুকোয়নি। মানুষের পায়ের দাগগুলো আপনার বাড়ির পাশের কাঁচা রাস্তার উপরে লিখে রেখেছিল এক বিচিত্র ইতিহাস। কাল সকালে ঘটনাস্থলে গিয়ে আমি সর্বাগ্রে সেই ইতিহাস পাঠ করবার চেষ্টা করি। কাঁচা রাস্তাটা দিয়ে বেশি লোক চলাচল নেই। বৃষ্টির ধারায় আগেকার সব পদচিহ্নই ধুয়ে মুছে গেছে। সুতরাং ঘটনার রাত্রে ওখানে কারা চলাফেরা করেছিল সেটা জানতে কিছুই বেগ পেতে হলো না। প্রথমেই দেখলাম খিড়কির ফটকের সামনে রয়েছে ছোট ছোট খালি পায়ের দাগ। কোনো বালক বা নারী সেখানে দাঁড়িয়েছিল। তার সামনেই পেলাম একখানা পা ও একটা গোল দাগ। কোনো একঠেঙো লোক কাঠের পা পরে সেখানে এসেছিল। পরে জানা গেল আপনাদের দাসী ননিবালা তার একঠেঙো হবু বরের সঙ্গে সেখানে দাঁড়িয়ে বাক্যালাপ করছিল। তারপর দেখলাম কোনো মানুষের 2টো শৌখিন জুতোর দাগ বাইরে থেকে বাড়ির ভেতর দিকে চলে গিয়েছে। এই সঙ্গে পেলাম আরো 2টো খালি পায়ের চিহ্ন। দাগের গভীরতা ও ব্যবধান দেখে বুঝতে দেরি হলো না যে কেউ খালি পায়ে ছুটতে ছুটতে বাড়ির ভেতর থেকে বাইরে আবার বাড়ির ভেতরের দিকে ফিরে গিয়েছে ছুটতে ছুটতেই। মনটা খুশি হয়ে উঠল।
কারণ আগেই আপনার মুখে শুনেছিলাম যে সুবিমল বাবুকে আপনি খালি পায়ে মুকুট নিয়ে টানাটানি করতে দেখেছিলেন। এক জায়গায় দেখলাম কাঁদার উপরে ভীষণ ধস্তাধস্তির চিহ্ন, সেখানেও খালি পায়ের আর শৌখিন জুতোর দাগ। সেখানে যে রক্তপাত হয়েছে তাও বেশ বোঝা গেল। তারপর জুতোর দাগ চলে গিয়েছে গলির বাইরের দিকে, আর খালি পা ফিরে এসেছে ঠিক বাড়ির ভেতরের দিকটায়। ধরে নিলুম সে বাড়িরই লোক। আপনার মনে আছে বৈঠকখানায় ঢুকে খিড়কির ফটকের দিকে যাওয়ার দরজার তালাটা আমি একবার পরীক্ষা করেছিলাম? একজন লোক যে কাদামাখা খালি পা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে সেখানে ছিল তার স্পষ্ট চিহ্ন। তখন আসল ব্যাপারটা কতক আন্দাজ করতে পেরেছিলাম বটে। কোনো শৌখিন জুতো পরা লোক মুকুট হস্তগত করে প্রস্থান করেছিল। সুবিমল বাবু দেখতে পেয়ে তার অনুসরণ করেন, তার সঙ্গে ধস্তাধস্তি করে মুকুট ছিনিয়ে নিয়ে আবার বাড়ির ভেতরে ফিরে আসেন। চোরকে নিশ্চয়ই বাড়ির ভেতরের কোনো লোক সাহায্য করেছিল, আর সেই মুহূর্তে বাড়ির ভিতরে ছিল কেবল দাসীরা আর অমলা। কিন্তু দাসীদের মুখ চেয়ে সুবিমল বাবু নিশ্চয়ই অপরাধের বোঝা নিজের মাথায় তুলে নেবেন না। বাকি রইলেন কেবল অমলা। সুবিমল বাবু তাকে ভালোবাসেন, তার মান রক্ষার জন্য তিনি সব করতে পারেন। অতএব প্রথমে অসম্ভব মনে হলেও আমি সন্দেহ করলুম অমলাকেই। তার উপরে রাত্রে আপনি তাকে বৈঠকখানায় বাগানে যাওয়ার দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং মুকুট দেখেই তিনি ভয়ে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন শৌখিন জুতো পরা লোকটা কে হতে পারে? এ বাড়িতে কুমার বাহাদুর হামেশাই আনাগোনা করে, তার নাম আগেই শুনেছিলাম। সে হচ্ছে অত্যন্ত কুবিখ্যাত একজন ব্যক্তি। ভবঘুরে সেজে তার চাকরের সঙ্গে আলাপ জমিয়ে ফেললাম। শুনলাম তার মনিব আগের রাতে আহত অবস্থায় বাড়ি ফিরেছে। নিজের ছেঁড়া জুতো দেখিয়ে 8 আনা পয়সা দাম দিয়ে তার কাছ থেকে কুমার বাহাদুরের একজোড়া পুরনো ফেলে দেওয়া লপেটা কিনে আনলুম। তারপর আপনার বাড়ির পাশের কাঁচা রাস্তায় এসে সেই শৌখিন জুতোর দাগের সঙ্গে লপেটা জোড়া মিলিয়ে দেখলাম, অবিকল মিলে গেল। আর কিছু বুঝতে বাকি রইল না। তারপর পোশাক বদলে কুমার বাহাদুরের সঙ্গে একবার দেখা করলুম। আমি জানি এই কেলেঙ্কারি আপনি চাপা দিতে চান, তাই পুলিশকে এই ব্যাপারে আর জড়াইনি। সে প্রথমটা সবই উড়িয়ে দিতে চেয়েছিল। তারপর আমি যখন তার বিরুদ্ধে যেসব প্রমাণ আমার কাছে ছিল একে একে সেগুলো উল্লেখ করলাম, সে মারমুখো হয়ে লাঠি নিয়ে আমার কাছে তেড়ে এলো। আমিও বার করলুম আমার রিভলভার। তখন সে কতকটা শান্ত হলো। আমি তখন তাকে বললাম, পাথর 3খানা ফিরিয়ে দাও, আমরা 30,000 টাকা পর্যন্ত দিতে রাজি আছি। কিন্তু আমি যে মোটে 5,000 টাকায় 3খানা পাথরই বেচে ফেলেছি। তারপর তার কাছ থেকে সেই চোরাই মালের কারবারির ঠিকানা আদায় করলাম। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে 30,000 টাকার বিনিময়ে আপনার রত্ন উদ্ধার করে এনেছি। ধন্যবাদ, ধন্যবাদ জয়ন্ত বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না আমি। আপনার ক্ষমতা জাদুকরের মতো। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক অ্যাডভেঞ্চার কাহিনী ফিরোজা মুকুট রহস্য। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, দীপ্তজিৎ রায়চৌধুরী, সৌমিক মৈত্র, মনীষ ঘোষ এবং অর্পিতা দাস। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।